ইউরোপের শ্রম বাজার ঘিরে নতুন সম্ভাবনা, দক্ষ কর্মী নেয় আগ্রহ ইইউ, অবৈধ অভিবাসন বন্ধে সরকারকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। চাঁদপুরে মেঘনার ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ, নদী গর্ভে চলে গেছে ঘরবাড়ি, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। দিনাজপুরে ঘোড়াঘাটের লক্ষ্যমাত্রার চেয়ে 10 হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ, ভালো দামের সম্ভাবনায় খুশি কৃষক। এবং নাটোরের গুরুদাসপুরে 34 বছরেও হয়নি ডাম্পিং স্টেশন, বর্জ্যের দূষণ দুর্গন্ধে নাকাল পৌরবাসী, পরিবেশ দপ্তরের নোটিশেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের কারণে ইউরোপের শ্রম বাজারে বৈধভাবে শ্রমশক্তি পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারকে যে কোনো মূল্যে এই সুযোগ গ্রহণের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে পাড়ি জমানোর প্রতিটা ক্ষেত্রেই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, নইলে সর্বস্ব হারানোর পাশাপাশি একমাত্র প্রাণটিও খোয়া যেতে পারে। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রমখাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অভিবাসন প্রত্যাশীরা যে তিক্ত ও দুর্বিষহ অভিজ্ঞতা অর্জন করেন, এক কথায় তা ভাষায় উল্লেখ করার মতো নয়। বেশিরভাগ ক্ষেত্রে এ যাত্রা নিজের এবং পরিবারের সদস্যদের জন্য বয়ে আনে চরম দুর্দশা। মরক্কো না নিয়ে স্পেন লিবিয়া ঢুকাই দেয়, 4-5 দিন রাখার পর আমাকে বিক্রি করে ফেলে। আমাদের বাড়িতে ভিডিও কল ঠল দিয়ে আর কি উলঙ্গ করে আমাদের নির্যাতন করে 4 দিন পর্যন্ত। ওইখানে আমাদের ওরা 25 লাখ টাকা করে দাবি করে। আমাদের পরিবার থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দিত না, শুধুই আমাদের মাইরা ভিডিও কল দিত বাড়িতে। তবে ইউরোপের শ্রমবাজারে বৈধ পথে রয়েছে ব্যাপক সম্ভাবনা। সাম্প্রতিক ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের অনেকগুলো কান্ট্রি কিন্তু শ্রমবাজারের যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। সেই দেশগুলোর সাথে আলোচনা করে কনসুলেট সেকশন যদি করা যায় বা এমবেসি করা যায়, অথবা তাদের অ্যাটলিস্ট প্রাথমিকভাবে যদি বিএফএস এর মাধ্যমেও যদি আমরা কর্মীদের ভিসাগুলো লাগাইতে পারি, ইন্ডিয়াতে না গিয়ে বা অন্য কোনো থার্ড কান্ট্রিতে না গিয়ে যদি আমরা এদের মাধ্যমে ভিসা লাগাইতে পারি, তাহলে কিন্তু আমাদের শ্রমবাজারটা কিন্তু এক্সপ্লোর হবে। কিন্তু এক্ষেত্রে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা বন্ধ করা না গেলে বৈধ শ্রমবাজারের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাগজপত্র যেই দেশের জন্য সেই দেশে আমি থাকছি না, আমি পালিয়ে অন্য দেশে চলে যাচ্ছি। এইটা গ্রামে এলাকা থেকেই মানুষকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যেভাবে প্রবেশ করো, তারপরে তুমি তোমার মতো গেম দিও। এইটা কিন্তু আস্তে আস্তে আমাদের শ্রমবাজারের সম্ভাবনা থাকছে ইউরোপে, সেটার আরো ক্ষতি হচ্ছে। এদিকে গেল 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বিচারে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়বে গোটা ইউরোপে, এর আঁচ লাগবে বাংলাদেশের শ্রম খাতেও। ইউরোপের বিভিন্ন দেশে এই প্রক্রিয়াটা কিন্তু আস্তে আস্তে আরো কঠিন হচ্ছে এবং হবে, এবং সেখানে অবশ্যই ট্রাম্পের নীতিরও একটা প্রভাব পড়বে। যুক্তরাজ্যেও পড়বে, যেখানে অনেক বাংলাদেশিরা রয়েছেন এবং অনেক স্টুডেন্টও রয়েছেন। কূটনীতিকদের মতে অবৈধদের বিরুদ্ধে অভিযান চললেও বৈধ পথে আমেরিকা যাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভিসা নীতিতে তেমন পরিবর্তন আসবে না। তিনি বেসিক্যালি একজন ব্যবসায়ী, তো আমার মনে হয় সেটা হওয়ার কারণে তারা উচ্চশিক্ষাকে ব্যবসার একটা মাধ্যম হিসেবে মনে করতে পারে, এবং সেটা যদি করে তখন তারা এই আমাদের মতো বিশ্বের অংশ থেকে উচ্চশিক্ষার জন্য তারা ছাত্রছাত্রী খোঁজা শুরু করবে। তবে বিষয়টি যেহেতু অর্থনৈতিক এবং ভবিষ্যৎ স্বপ্নের, তাই বৈধ বা অবৈধ যেভাবেই হোক না কেন বিদেশে পাড়ি জমানোর প্রতিটা ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার এবং দূতাবাস উভয়কেই অবশ্যই সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের চাঁদপুরে মতলব উত্তর এলাকায় মেঘনা নদীর ভাঙ্গন নতুন করে তীব্র হয়ে উঠেছে। এতে বাড়িঘর আর জমি হারানোর আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে দোকানপাট, মসজিদ, মাদ্রাসা সহ অনেক স্থাপনা। ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার খাগুড়িয়া, হাপানিয়া, নবীপুর এই 3 গ্রামের 1 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় বাজার, মসজিদ, দোকানপাট সহ ইতিমধ্যে বিলীন হয়েছে বহু স্থাপনা। সেই সাথে ভাঙন আতঙ্কে বসতবাড়ি হারানোর ভয়ে আছে নদী তীরের অন্তত 10,000 মানুষ। মেঘনার ভাঙনে যারা নিঃস্ব হয়েছে তারা সহ কয়েক হাজার পরিবারের জীবনযাত্রায় পড়েছে নেতিবাচক প্রভাব। তাই চরম দুর্ভোগে থাকা মানুষের পুনর্বাসনের জন্য সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন। জমিন জামা, মাদ্রাসা, বাড়ি ঘর সবকিছু ভাঙিয়ে নিতে গেছে। সরকারের কাছে দাবি চাইতেছি যেমন আমাকে ব্লকটা ফালাইয়া একটু বাইন্দা দেয়। পানি উন্নয়ন বোর্ড এটার ব্যবস্থা না নিলে আমরা হয়তো এই 10-15 দিনের ভিতরে আরো ভাঙনে আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সম্প্রতি কয়েকদিনের ভাঙনে তলিয়ে গেছে 700 থেকে 800 মিটার এলাকা। নতুন করে আরো 2 কিলোমিটার এলাকা রয়েছে ভাঙনের ঝুঁকিতে। তীব্র ভাঙনের ঝুঁকিতে থাকায় বসতবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। বাংলা আর এক সপ্তাহের ভিতরে আমাদের বাড়িঘর সব ছাইরা জানতে চাইবো। নবীপুর গ্রাম হয়তো বিলীন হয়ে যাইতে পারে, এমনকি বেরিবাদও আঘাত আনার সম্ভাবনা আছে। যে মানে অলরেডি আমাদের কয়েক বিঘা জমি চলে গেছে, দোকানপাট, তারপর হচ্ছে মসজিদ, মাদ্রাসা, অনেক কিছুই নদীতে চলে গেছে। ভাঙন রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান এই প্রকৌশলী। ভাঙন কবলিত স্থান অলরেডি সাইট ভিজিট করেছি। সাইট ভিজিট করার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করেছি এবং তাদের পরামর্শ মতো পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। চলমান ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি নদী তীরের বাসিন্দাদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দিনাজপুরে ঘোড়াঘাটে ধানের তুলনায় এবার বেড়েছে ভুট্টার আবাদ। চলতি মৌসুমে ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না হলেও ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ধান আবাদ করে অব্যাহত লোকসান গুণে এখানকার কৃষকরা ঝুঁকছেন ভুট্টা আবাদে। দামও ভালো পাওয়ার আশা চাষিদের। শামসুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ধানের পরিবর্তে দিন দিন বাড়ছে ভুট্টার আবাদ। তাই এবছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 2500 হেক্টর জমিতে, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 3500 হেক্টর জমিতে আবাদ হয়েছে ভুট্টা। আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলের ভুট্টার বাম্পার ফলন দেখা যাচ্ছে, যা আগামীতে আরও বাড়তে পারে। সাধারণত প্রতি বিঘায় ভুট্টার ফলন 35 থেকে 40 মণ হয়ে থাকে। সব মিলে এখানকার আড়তগুলোতে বাড়ছে ভুট্টা ক্রয়ের প্রস্তুতি। যদি ফলন ভালো হয় তাহলে 40-45 মণ ভুট্টা পাওয়া যায়। ধানের থেকে লাভবান ভুট্টাই বেশি হয় আর কি, বিঘাতে 25 মণ 40 মণ করে বিঘা হচ্ছে। গত বছর কাছে এবার আবাদ ভুট্টার অনেক বেশি বা ভালো, আমরা কৃষক সবাই খুশি হয়েছি। ধানের চেয়ে ভুট্টা আবাদ করে কৃষকরা বেশি লাভবান হওয়ায় তাদের আগ্রহ বাড়ছে বলে জানায় কৃষি বিভাগ। ধানের উৎপাদনের চেয়ে ভুট্টা বেশি এবং খরচও কম, যার জন্য এই ভুট্টা চাষে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ধান চালের মতো সরকারিভাবে ভুট্টা ক্রয় সহ পোল্ট্রি ফিডের পাশাপাশি অন্যান্য খাদ্য তালিকায় ভুট্টার ব্যবহার বাড়ানো গেলে কৃষকরা ভুট্টা চাষে আরও আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন এ অঞ্চলের ভুট্টা চাষিরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্যের স্তূপে ভরাট হচ্ছে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নন্দকুজা নদী। চলছে দখল বাণিজ্য। এদিকে ফরিদপুরের ধুলদি এলাকায় পিকিং পাওয়ার প্লান্ট থেকে নির্গত বর্জ্যে দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ অধিদপ্তর নোটিশ দিলেও আমল নিচ্ছে না কর্তৃপক্ষ। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিক। নাটোরের প্রথম শ্রেণীর পৌরসভা গুরুদাসপুর দিয়ে প্রবাহমান নদী নন্দকুজা। নদীকে ঘিরে উপজেলায় গড়ে উঠেছিল বাণিজ্য নগরী, কিন্তু পৌরসভার ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য ফেলা হচ্ছে নদীর পাড়ে। এছাড়া প্রভাবশালীদের দখল, শৌচাগার, মাছের আড়ত নির্মাণে নদীটি এখন বিলীন হওয়ার দ্বারপ্রান্তে। বর্জ্যের পচা দুর্গন্ধে নদীর পাড়ে আসতে পারে না স্থানীয়রা। তাই অবিলম্বে নদী খনন ও ময়লা অপসারণে কার্যকর পদক্ষেপ চান সুশীল সমাজসহ সবাই। পৌরসভার আবর্জনা এনে নদীতে ফেলার কারণে নদীর আশেপাশে অত্যন্ত দুর্গন্ধ এবং ভরাট হয়ে যাচ্ছে। এই নন্দকুজা নদী আমাদের রক্ষা করার দায়িত্ব সবার। যে নদীর উপকারিতা আমরা আপামর জনসাধারণ ভোগ করছি এবং করেছিলাম, এবং প্রশাসনের একান্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই অবস্থায় প্রশাসনের পদক্ষেপ চান নদী বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি। আবর্জনা ফেলার একটা মহা উৎসব চলছে এই নদীতে,
আমি সকলের প্রশাসন সহ এই অত্র পৌরসভার যে নাগরিক যারা রয়েছেন তাদেরকেও আশা করব আপনার নিজ নিজ দায়িত্ব থেকে এই নদীকে বাঁচাতে এগিয়ে আসুন। ডাম্পিং স্টেশন নির্মাণে জায়গা নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে বললেন পৌর প্রশাসক। ইতিমধ্যে ডাম্পিং স্টেশনের জন্য একটা জায়গার প্রস্তাব গিয়েছে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। এদিকে ফরিদপুরের দুলধি এলাকায় প্রায় 14 একর জায়গায় গড়ে তোলা হয় 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার পিকিং প্লান্ট। এখান থেকে নির্গত বর্জ্যে হুমকিতে আশপাশের পরিবেশ, নষ্ট হচ্ছে পুকুর ও খালের পানি। বিষয়টি নিয়ে অভিযোগ আছে ওই প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। আমাদের দাবি বন্ধ করলে বেশি ভালো হয়। ধোয়া হইতেছে, ধোয়া আমার এলাকার লোকজন অনেক অসুস্থ হয়ে গেছে। এত দুর্গন্ধ, মানে আমাদের বাসায় যত পোলাপান টোলাপ আছে এই গন্ধে এরা বমি করে। এরকম সমস্যা না আমাকে দূর হয়ে যায়, তার জন্য কি ব্যবস্থা আছে এটা যদি সরকারি করে তাহলে আমরা খুশি। একাধিকবার চিঠি দিলেও আমলে নিচ্ছে না মালিক পক্ষ। সংশ্লিষ্ট যারা এই কাজে জড়িত তাদের সবার সাথে কথা বলে আমি এই বিষয়টা সমাধান করার চেষ্টা করব, যাতে পরিবেশ বিপর্যয় না হয়। প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে জনদুর্ভোগ লাঘব হবে এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রো ভিসির অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। সকাল 8টায় 2টি বাসে 80 শিক্ষার্থী ঢাকায় রওনা দিয়েছে। শিক্ষার্থীরা জানান ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীন। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হওয়ার পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার হুঁশিয়ারি দেন তারা। বেলা 11টায় প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এদিকে কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি এবং যুবদলের 4 নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও 769 জন গ্রেপ্তার হয়েছে। শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গ্রেপ্তার ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি 1 নলা বন্দুক, 2টি কার্তুজ, 4টি রামদা ও 2টি চাপাতি। গেল 8 ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের 6 জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা 620 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে বন্দী বিনিময় স্থগিত করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। শনিবার রাতে এক বিবৃতিতে নেতানিয়াহু একথা জানান। এদিকে মরুর বুকে উত্তাপ ছড়াতে প্রস্তুত ভারত ও পাকিস্তান। বিকেল 3টায় ময়দানের লড়াইয়ে নামবে যে এই দুই দল। মাঠে নামার আগে দু দলের মুখোমুখি পরিসংখ্যানটা কেমন তা জানবো কাজীপাপুর ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, কি মাঠের ভেতরে কি বাইরে। রাজনৈতিক বৈরিতার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল এখন আর দ্বিপক্ষীয় সিরিজ খেলে না, কেবল আইসিসি টুর্নামেন্ট এলেই মুখোমুখি হয়। তাতেও অবশ্য একটা কিন্তু থাকে, যেমন এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্বাগতিক হওয়ার কারণে তাদের মাটিতে খেলতে আপত্তি জানায় ভারত। ফলে তাদের সব ম্যাচ নেওয়া হয় দুবাইয়ে। রোববার ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটিও হবে সেখানে। এই ম্যাচে ভারতের চেয়ে বেশি চাপে থেকেই খেলবে পাকিস্তান, কারণ ধারাবাহিকতার অভাব। তার উপর আইসিসির কোনো ইভেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রাপ্তির ঝুলি নেহাতেই হতাশাজনক। আইসিসির সব ইভেন্ট মিলিয়ে 21 দেখায় পাকিস্তানের জয় মাত্র 4টিতে, হেরেছে 16 ম্যাচ, আর ফলাফল আসেনি 1টিতে। আইসিসির ইভেন্টে পিছিয়ে থাকলেও ওয়ানডে পরিসংখ্যানে ভারতের চেয়ে জয়ের পাল্লা বেশ ভারী পাকিস্তানের। 135 ম্যাচে ভারতের 57টির বিপরীতে পাকিস্তানের জয় 73টিতে। ফলাফল নিষ্পত্তি হয়নি 5 ম্যাচে। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতলেও এরপর চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে কোনো ওয়ানডেতে জয় পায়নি পাকিস্তান। 6 ম্যাচের 5টিতেই হেরেছে 92-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। 2023 সালে শেষ দেখায় বাবর রিজওয়ানদের 7 উইকেটে হারায় রোহিত শর্মারা।
এবারের আসরেও হার দিয়ে যাত্রা শুরু পাকিস্তানের। শেষ 4-এর আশা টিকিয়ে রাখতে হলে অবশ্যই হারাতে হবে ভারতকে, বাদবাকি পরের হিসাব। বিপরীতে স্বাগতিকদের যখন নড়বড়ে অবস্থা, তখন দারুণ ছন্দে এগিয়ে চলছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে 6 উইকেটে। তাই পাকিস্তানের বিপক্ষে জিতলে সেরা 4-এ পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আগে শুরুতেই জেনে নেব পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, ডিসেম্বরে নির্বাচন দিতে চায় সরকার। নাম কেউ শোনেনি, সে সংস্থা পেয়েছে $29 মিলিয়ন। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার 3, স্বীকারোক্তি। দৈনিক ইত্তেফাক, দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি। যশোর বিএনপির সম্মেলনে তারেক রহমান। আগে স্থানীয় সরকারি নির্বাচন, পরে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন দিন। চাঁদপুর ও লক্ষ্মীপুরে জামায়াতের আমির। দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও মাথাচাড়া দিচ্ছে চরমপন্থীরা। সমকাল, কোনো কাজেই গতি নেই, নাগরিক সেবা লাটে। নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণার পর দিন। ডেভিল হান্টেও থামেনি ডাকাতি, চুরি, ছিনতাই। বাংলাদেশ প্রতিদিন, দ্রুত স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করছি, সম্মেলনে তারেক রহমান। স্থবিরতা কাটেনি অর্থনীতির। যুগান্তর শিরোনাম করেছে, মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর রমরমা সনদ বাণিজ্য। সরকার গঠন করলে প্রধান কাজ হবে দেশ পুনর্গঠন। বণিক বার্তা, স্বাধীনতার পর কোনো সরকারই ভূমি সংস্কারে হাত দেয়নি। কর্মচারীদের শাস্তির ক্ষেত্রে পুরনো পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। শেষ করব ডেইলি স্টার দিয়ে। লোকাল polls possible by June, says Reform Commission insists it requires consensus among all stakeholders. July uprising party activists consider more top posts to minimize discord. আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। প্রথমে আমরা প্রথম আলোতে দেখতে পাচ্ছি যে প্রথম আলো একটি শিরোনাম পড়েছে, ডিসেম্বরে নির্বাচন দিতে চায় সরকার, এবং আরও বেশ কয়েকটা পত্রিকাতেই দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে বেশি শিরোনাম করেছে। তো এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাইবো, যে বলা হয়েছে যে ডিসেম্বরে যদি সম্ভব না হয় তাহলে মাসখানেক আরও পেছানো হতে পারে। আপনি একটু মতামত জান। সম্ভব অসম্ভব, দেখুন নির্বাচনের সঙ্গে এই মুহূর্তে সংস্কার আমার কাছে মনে হয় একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। নির্বাচন এবং সংস্কার দুটো শব্দই, দুটো প্রক্রিয়ায় একেবারে একসঙ্গেই চিন্তা করা হচ্ছে, বলা হচ্ছে, ভাবা হচ্ছে। কেউ হতে চাচ্ছে সংস্কার আগে, নির্বাচন পরে, বা এর বিপরীত অবস্থানও আছে। সংস্কার এবং নির্বাচন এতটা রিলেভেন্ট কেন? এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন তাদের প্রধান যে দু একটা টার্গেট ছিল তার ভিতরে নির্বাচনও একটা, এবং সেই সঙ্গে রাষ্ট্রের যে সংস্কার, দীর্ঘদিনের যে বৈষম্যের কথা বলা হচ্ছিল, সেই বৈষম্য কমিয়ে সংস্কারটাকে তারা প্রাধান্য দিয়েছিল। এখন সরকার বলছে যে না, ডিসেম্বরে তারা নির্বাচন করবে, বা একদমের সময় লাগতেও পারে, কিন্তু সংস্কারেরটাকে আবার তারা প্রাধান্য দিচ্ছে এখনও পর্যন্ত। না, সংস্কার, কিছু ন্যূনতম সংস্কার খুব জরুরি দরকার। তাহলে এখন আমার কাছে মনে হয় তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া উচিত। যদি তারা যে সংস্কার কমিশনগুলোর যে সুপারিশগুলো সামনে আসছে, যদি সব সুপারিশ বাস্তবায়ন করতে চায়, তাহলে শুধু ডিসেম্বর কেন, আমার তো মনে হয় আরও অনেক দিন সময় লাগবে। আমার এখনও মনে হয় যে সেটার পুরোপুরি বাস্তবায়ন তাদের পক্ষে সম্ভব যদি নাও হয়, তখন প্রায়োরিটি দেওয়া উচিত যে কোন কোন সংস্কারগুলোকে আমরা করব। সেই প্রায়োরিটিগুলোকে আগে ডিক্লেয়ার করা উচিত যে আমরা এই স্বল্পমেয়াদী, যদি ধরি স্বল্পমেয়াদী, তাহলে সেটাকে এক ধরনের কাঠামোগত ব্যাখ্যা দেওয়া উচিত যে এইগুলো আগে আমরা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি, সেগুলোকে আমরা আগে করব। যদি তার চেয়ে বেশি করতে পারে, মধ্যমেয়াদী যদি করতে পারে, তাহলে আরেকটু বাড়িয়ে দিল। কিন্তু কোনগুলো সংস্কারগুলো তারা করবে, কোনগুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে এক ধরনের প্রায়োরিটি দেওয়া উচিত। তারপরে বলা উচিত যে না, আমরা এই ডিসেম্বরের ভিতরে এইগুলো শেষ করে ফেলতে পারবো।
এরকম টার্গেট সেট আপ করলে তারপরে বলা উচিত যে হ্যাঁ নির্বাচন আমরা ডিসেম্বরে কিংবা জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে, এরকম করা উচিত। কিন্তু যদি সংস্কারের মানে রূপরেখা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা যদি প্রায়োরিটি ঠিক না করে যদি এরকমভাবে ধোঁয়াশা আকারে নির্বাচনের ডিক্লেয়ার করা হয়, তাহলে আসলে সংস্কার প্রক্রিয়াটা এক ধরনের দোদুল্যমান থাকে এবং নির্বাচনের প্রক্রিয়া কোথায় গিয়ে থামবে সেটারও আসলে এক ধরনের বোঝা যাচ্ছে না। তো এই জায়গাতে প্রায়োরিটি ঠিক করা উচিত প্রথমে সংস্কারের, তারপরে নির্বাচনটাকে যে এই কয় মাসের ভিতরে আমি আমার সংস্কার শেষ করতে পারবো তারপর নির্বাচন দিব, এটা করা উচিত আসলে। জি, এদিকে কিন্তু জামায়াত আমির বলেছেন যে আগে স্থানীয় সরকারের নির্বাচন, পরে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন দিন, এবং উনি বলেছেন যে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়ার পর জনদুর্ভোগ কমবে এতে নাকি। আপনি কতটা যৌক্তিক মনে করছেন? এখানে এক ধরনের বিষয় আছে, এখানে দুটো বিষয় আছে। দেখুন, স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার ক্ষেত্রে যে বড় যুক্তিটা দেখে মনে হচ্ছে, যুক্তিসঙ্গত যে কারণটা, সেটা হচ্ছে আসলে এই মুহূর্তে লোকাল গভর্নমেন্টে কোনো ধরনের প্রতিনিধি নেই, লোকাল গভর্নমেন্টগুলোতে প্রতিনিধি শূন্য। যদিও প্রশাসক দিয়ে চালানো হচ্ছে, কিন্তু প্রতিনিধি এক ধরনের রোল প্লে করে, আর প্রশাসকরা হয়তো সেইভাবে তাদের সরকারি দায়িত্ব কিন্তু প্রতিনিধিরা সেখানে থাকলে তাদের এতগুলো প্রতিনিধি, তখন প্রশাসনটা এক ধরনের যে তার যে সঠিক কাঠামো, সেই কাঠামোতে তারা বসে, সেই কাঠামোটা এখন নেই। সেইটা হিসাব করলে জাতীয় নির্বাচনের মতো একটা বড় দায়িত্ব শেষ করার আগে যদি লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হয়, তখন জাতীয় নির্বাচন করাটা সহজ হয় এবং একটু পরিচ্ছন্নভাবেও তুলে নিয়ে আসা সম্ভব হয়। ওই যুক্তিতে ঠিক আছে যে হ্যাঁ আমরা আগে লোকাল গভর্নমেন্টের নির্বাচনটা করে ফেলি, তারপরে আমরা জাতীয় নির্বাচনে আসি। তবে পলিটিক্যাল পার্টির সঙ্গে এটা এক ধরনের, পলিটিক্যাল পার্টিসরা কী চায় সেইটা সঙ্গে সরকারের নেগোসিয়েশন করতে হবে, করা উচিত। তাহলেই বোঝা যাবে যে পলিটিক্যাল পার্টির চাওয়া কী এবং সরকার জনগণ কী চাওয়া, সেই সবগুলো চাওয়ার সঙ্গে যখন আপনার একটা সমন্বয় হবে, তখনই সরকারের এই দিকে যাওয়া উচিত যে আমরা কোন নির্বাচনটা আগে করতে যাচ্ছি, এটা দেখা উচিত। রিসেন্ট আমরা একটা অভিযোগ, দুঃখিত, ডেভিল হান্টেও থামেনি, ডাকাতি চুরি ছিনতাই সমকালে একটি শিরোনাম করেছে। এই ডেভিল হান্টেও দেখা যাচ্ছে যে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার ৩। প্রথম আলোতে একটি শিরোনাম করেছে যে ছিনতাই, ডাকাতি এবং চলন্ত বাসে যে নারী শ্লীলতাহানির যে ঘটনা ঘটছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে সঠিকভাবে যে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে কিনা ডেভিল হান্টের? দেখুন, অভিযানের সঠিক বেঠিক খুব বেশি ফ্যাক্টর আমার সামনে নেই। দেখুন, গতকালকে আমরা দেখছিলাম যেটা সবশেষ যে 769 জন, আপনি নিউজটা পড়ছিলেন, 769 জন তারা আটক হয়েছে ডেভিল হান্টের অপারেশনে। প্রায় প্রত্যেক দিন এরকম 600-700 এরকম আটক করা হচ্ছে, কিন্তু তাতে করে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হলো সেইটা হচ্ছে দেখার বিষয়। আপনি একটা খবর পড়ছিলেন যে বাসের যে ঘটনাটা, এরকম মধ্যে হওয়ার হামেশাই এই ধরনের ঘটনা আমরা প্রত্যেক দিন পত্রিকা জুড়ে আমরা সংবাদের ভিতরে থাকি, প্রত্যেক দিনই দেখছি এই ধরনের ঘটনা। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয়নি। তাহলে অপারেশনটা আসলে কী কারণে চালানো হচ্ছে? অপারেশনটার মূলত কি চুরি ছিনতাই করার জন্য করা হচ্ছে? হওয়া উচিত ছিল, তাই না? তারা বলছে যে সন্ত্রাসী ধরে ফেলছে। তাহলে এই যে চুরি ছিনতাইয়ের সঙ্গে কিংবা এই যে ছোটো ছোটো টুকরো টুকরো ঘটনাগুলো ঘটছে, প্রত্যেক দিনই ছোটো বড়ো ঘটনা ঘটছে, এগুলো তো সন্ত্রাসীর দ্বারাই ঘটনা হচ্ছে। তাহলে এত অভিযানের পরে এত সন্ত্রাসী, কিংবা যদি ধরেই নেই যে আমরা চুরি ডাকাতেরাও ধরা পড়ে যাচ্ছে, তাহলে কেন কমছে না? তাহলে কি অভিযানের মূল টার্গেটটা কি হয়ে যাচ্ছে? মানে আমার মনে হয় এই অভিযানে এমনভাবে অভিযানের সেট করা উচিত যাতে করে মানে চুরি ছিনতাই বা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। এইটাতে মানুষ খুব বেশি কনসার্ন যে তারা প্রতিদিনের একটা স্বাচ্ছন্দ্যে তারা ঘরের বাইরে বের হবে, সেই নিশ্চয়তা তারা চায়। সেই নিশ্চয়তা চিন্তা করেই সরকারের উচিত যেন অভিযানের প্ল্যান ঠিক করে আসলে। যে নাসির, স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইউরোপের শ্রমবাজার ঘিরে নতুন সম্ভাবনা, দক্ষ কর্মী নেয় আগ্রহ ইইউ, অবৈধ অভিবাসন বন্ধে সরকারকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। চাঁদপুরে মেঘনার ভাঙ্গনে দিশেহারা তীরবর্তী মানুষ, নদী গর্ভে চলে গেছে ঘরবাড়ি, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। দিনাজপুরে ঘোড়াঘাটে লক্ষ্যমাত্রার চেয়ে 10 হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ, ভালো দামের সম্ভাবনায় খুশি কৃষক। এবং নাটোরের গুরুদাসপুরে 34 বছরেও হয়নি ডাম্পিং স্টেশন, বর্জ্যের দূষণ দুর্গন্ধে নাকাল পৌরবাসী, পরিবেশ দপ্তরের নোটিশেও টনক নড়ছে না কর্তৃপক্ষের।
এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টা। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।